ঠিক আছে, দেখো তাহলে আমরা গত ক্লাসে মোটামুটি দেখেছিলাম ইন্টিগ্রেশন কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করে, অথবা এটাকে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অ্যাজ এ সামেশন অফ এরিয়া। আর আজকে আমরা দেখব ইন্টিগ্রেশন অ্যাজ অ্যান্টি ডেরিভেটিভ। এটা আমরা আজকে একটু দেখব, ইন্টিগ্রেশন অ্যাজ অ্যান্টি ডেরিভেটিভ। মূলত আজকের এই যে আলোচনা, এইটা থেকেই তোমার সূত্রগুলি তৈরি হবে ইন্টিগ্রেশনের। আচ্ছা, তো প্রথমে আমরা একটু জানার চেষ্টা করব অ্যান্টি ডেরিভেটিভ কি, আর ওই অ্যান্টি ডেরিভেটিভটাকে আমরা মূলত ইন্টিগ্রেশন বলে থাকব। দেখো একটা বিষয় বোঝো, মনে করো তোমার কাছে একটা ফাংশন আছে এরকম, এটাকে আমি একটু ক্যাপিটাল এফ দিয়ে সূচিত করলাম। এখন এই ফাংশনটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, মনে করো আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করছি, আমি একটু সংক্ষেপে লিখি। ডিফারেন্সিয়েশন করার ফলে তুমি মনে করো পেলে স্মল এফএক্স, ঠিক আছে? তাহলে এই যে ক্যাপিটাল এফএক্স কে ডিফারেন্সিয়েশন করে আমরা স্মল এফএক্স পেয়েছি, এই স্মল এফএক্সটাকেই আমরা বলবো ক্যাপিটাল এফএক্স এর ডেরিভেটিভ। টার্মগুলি একটু মনে রাখার চেষ্টা করবে। ডেরিভেটিভ এটাকে বাংলায় বলি আমরা অন্তরজ। ওকে, এখন আমাদের হাতে যদি এমন কোনো প্রক্রিয়া থাকে যার ফলে আমরা এই স্মল এফএক্স থেকে ক্যাপিটাল এফএক্স এ আসতে পারবো, অথবা স্মল এফএক্স থেকে ক্যাপিটাল এফএক্স ব্যাক পাবো, তাহলে সেই প্রক্রিয়াটাকেই বলবো আমরা অ্যান্টি ডেরিভেটিভ। এখন মনে করো আমরা এখানে আছি, এখান থেকে আমরা ক্যাপিটাল এফএক্স এ যেতে চাই, তাহলে যদি যেই প্রক্রিয়ার সাহায্যে আমরা স্মল এফএক্স থেকে ক্যাপিটাল এফএক্স এ যাব, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো কি অ্যান্টি ডেরিভেটিভ। ঠিক আছে, তাহলে দেখো ডিফারেন্সিয়েশন করে যেটা পাই সেটা যদি হয় ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভ থেকে আবার উল্টা ক্রমে যাওয়ার প্রক্রিয়াটাকে কি বলবো অ্যান্টি ডেরিভেটিভ। তার প্রতি প্রতি অন্তরজ, এটাকে ইংরেজিতে আমরা কি বলতে পারি প্রতি অন্তরজ। প্রতিকূল মানে বিপরীতমুখী আর কি, প্রতি অন্তরজ। আচ্ছা, আর এই প্রক্রিয়াটাকে আমরা সাধারণত ইন্টিগ্রেশন বলে থাকি। তাহলে ইন্টিগ্রেশন যেই কথা, মূলত অ্যান্টি ডেরিভেটিভ বলে আমরা তাই বুঝবো এই প্রক্রিয়া। এখন দেখো এই যে স্মল এফএক্স, এইখান থেকে ইন্টিগ্রেশন করে আমরা যে ক্যাপিটাল এফএক্স পেয়েছি, ঠিক আছে? এই ক্যাপিটাল এফএক্সটাকে তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো ইন্টিগ্রাল। একটু বুঝে নাও তথ্যগুলো। ইন্টিগ্রাল, ইন্টিগ্রেশন এই জিনিসগুলো কিন্তু এক না। ইন্টিগ্রেশন হচ্ছে একটা প্রক্রিয়া। এই ইন্টিগ্রেশন প্রক্রিয়া তুমি যদি প্রয়োগ করো, প্রয়োগের ফলে যা পাবে সেই রেজাল্ট বা ফলাফলটা হচ্ছে ইন্টিগ্রাল, ঠিক আছে? তাহলে দেখো এই যে এই প্রসেস, এই প্রসেসটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা কিভাবে লিখব? দেখো এটাকে আমরা লিখব এইভাবে, ইন্টিগ্রেশন অফ fx dx is equal to ক্যাপিটাল fx। এখানে যে একটা সি আসবে, এগুলো আমি একটু পরে বোঝাচ্ছি ধীরে ধীরে। তাহলে এটাকে আমরা পড়বো কিভাবে? এটাকে আমরা এইভাবে পড়তে পারি যে ইনডিফিনিট ইন্টিগ্রাল, ঠিক আছে? এটা কিন্তু ডেফিনিট না, এখানে লিমিট দেওয়া নাই। ইনডেফিনিট ইন্টিগ্রাল অফ fx
উইথ রেসপেক্ট টু এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এফ এক্স, এভাবে পড়তে পারি। এখন তুমি ভাবছো যে স্যার আমরা সেকেন্ড ইয়ার শেষ করে ফেলছি, এখন আমাদের এটা পড়া শিখাচ্ছেন? এটা জাস্ট একটু বলার জন্যই বলা, কারণ এখানে দেখো আমরা অনেক কিছুই অঙ্ক করতে পারি, কিন্তু ইন্টিগ্রাল কি বা ডেরিভেটিভ কি এই জিনিসগুলো বুঝি না। অন্তরজ এক জিনিস, অন্তরক সহগ কিন্তু আরেক জিনিস, ঠিক আছে? অন্তরক সহগ নির্ণয়ের প্রক্রিয়াটাকে বলবো আমরা ডিফারেন্সিয়েশন। তো জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আচ্ছা, এখন দেখো এই যে আমরা কাকে ইন্টিগ্রেশন করছি, এখানে স্মল এফ এক্স কে, যাকে ইন্টিগ্রেশন করছি তার একটা নাম আছে, তাকে বলা হয় ইন্টিগ্র্যান্ড, ঠিক আছে? এই যে স্মল এফ এক্স টাকে আমরা কি বলবো এখানে? ইন্টিগ্র্যান্ড। জাস্ট তথ্যগুলো একটু মনে রাখো। তাহলে আমরা তো এটা বুঝতে পারলাম যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া। আর এটা বোঝার জন্য কিন্তু আমি তোমাদের একটা টিউটোরিয়াল দিয়েছিলাম, যদি ওইটা দেখে থাকো ওখানেও সুন্দর একটা বাস্তব প্রমাণ দেওয়া আছে কিভাবে অন্তরীকরণ আর তোমার সমাকলন বিপরীতমুখী। ওটা যদি না দেখে থাকো একটু দেখে নিও, অনেক তথ্য আছে, আশা করি কাজে লাগবে। তো দেখো এই যে আমরা ইন্টিগ্রেশন করছি, এখানে মূলত দুটো জিনিস, এই ডিএক্সটা কোত্থেকে আসলো বা কেন আসলো, আর এই সিটাই আমরা কেন ব্যবহার করছি, এই দুইটা জিনিস আমি একটু ক্লিয়ার করি। তাহলে এইটা প্রথমে আমরা একটু দেখি যে ডিএক্সটা আসলে কেন আসে, যে ডিএক্স কেন, আমরা একটু সংক্ষেপে লিখি। ডিএক্স কেন ইউজ করব? দেখো এই লিবনিজ যখন ইন্টিগ্রেশনের ধারণাগুলো দেন তখন ওনার চিন্তাটা ছিল খুবই সহজ এবং সরল। কি রকম? উনি চিন্তা করতেন যে ধরো এক্স একটা এলিমেন্ট, এটার যদি খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ নেই, ধরলাম এটাকে অনেকগুলো ভাগ করলাম, মনে করো তুমি 1000টা ভাগ করলা এই অবজেক্টটাকে, 1000টা ভাগ করে তুমি যদি একটা ভাগ নাও, মনে করো সেই ভাগটা হলো ডিএক্স, ঠিক আছে? এই এক্স এর খুবই খুবই ছোট্ট একটা এলিমেন্ট হলো মনে করো ডিএক্স একটা অংশ। এখন এই ইন্টিগ্রেশন মানে কি? এটা কিন্তু আমি লাস্ট ক্লাসও বলেছিলাম, এটা হলো সামেশন থেকে এসেছিল, তাই না? এই যে দেখো সামেশন, সামেশনের এই আদ্যাক্ষর এস, এটাকে লম্বা করে টেনে দিয়ে কিন্তু এই প্রতীকটা তৈরি করা হয়েছে। তার মানে আমরা বুঝে নেব যে এটা যোগ করা হচ্ছে, প্রাইমারিলি ভাববো এটা। তাহলে যদি আমি এই এক্স এর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশগুলো সবগুলো যোগ করি একে একে, আমরা কি পাবো বলতো ফাইনালি? শুনতে পাচ্ছ তুমি আমাকে রাকা? জি, জি স্যার। হ্যাঁ, এখানে কি পাবো বলো? এক্স এর ক্ষুদ্র ক্ষুদ্র সবগুলো অংশ আমরা যোগ করব, এক্স পাবো, তাই না? আচ্ছা। হ্যাঁ, ধরো একটা তোমার মনে করো যদি একটা ইটের কথাই ভাবো, তুমি ভাববা এটাকে তুমি মনে করো 100টি খণ্ড করেছো ছোট ছোট, এবং আমরা এখানে মনে করবো এখানকার কোনো অংশই নষ্ট হয়ে যায়নি, ঠিক আছে, মানে সবগুলোই অবিকৃত আছে। তাহলে এই 100টা অংশ তুমি যদি আবার যোগ করে দাও, তাহলে তো সেই সম্পূর্ণ ইটটাই ফেরত পাচ্ছ, তাই না? এটা আমরা ক্লিয়ার তো? জি স্যার। এই জন্যই কিন্তু আমরা নর্মালি, এটা একটা ফর্মুলা কিন্তু, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইকুয়াল টু এক্স, এটা অনেক কাজে লাগবে। তাহলে আমরা এটাও বলতে পারি ইন্টিগ্রেশন অফ পি এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ যদি নেই ডিপি, আমরা সম্পূর্ণ পিটাই ফেরত পাবো, তাই না? তাহলে এটা মজা করে আমরা এটা বলতে পারি ইন্টিগ্রেশন অফ ডি দিয়ে তুমি যা কিছু লেখো, ঠিক আছে? মনে করো কিছু একটা লিখলা তুমি, তাহলে তুমি সম্পূর্ণ অংশটা আবার ফেরত পাবে। তো এই ধারণাটা আমরা বুঝলাম, মনে করো। আচ্ছা, এখন তাহলে এই জিনিসটা একটু বোঝো, আমরা যদি cos x কে দেখো তো ddx অফ sin x মানে কি? ddx অফ sin x মানে cos x, তাই না? এটা আমরা জানি।
cos x এখন তার মানে এইটা আমার ক্যাপিটাল এফএক্স, এই এফএক্সটা, আর এই cos x টা হলো স্মল এফএক্স আমরা যদি ধরে নেই, কারণ ক্যাপিটাল এফএক্স কে ডিফারেন্সিয়েশন করে আমরা স্মল এফএক্স পাচ্ছি। তার মানে এটা বোঝা যাচ্ছে যে এই স্মল এফএক্স মানে cos x কে আমরা যদি ইন্টিগ্রেশন করি আমরা কি পাবো? আমরা নিশ্চয়ই sin x ফেরত পাওয়ার কথা। আমি সি কিভাবে আসে সেটা একটু পরে বলছি। তাহলে দেখো sin x যে ফেরত পাবো, এই যে dx নিয়ে আলোচনা করছি যে dx টা আসলে কেন ব্যবহার করছি আমরা। এখন তুমি একটু চিন্তা করো তো, এই যে দেখো আমরা এটাকে বলি কি অন্তরক, একটা শব্দ আছে অন্তরক। এই অন্তরক এটা কিন্তু অন্তরক সহগ না, বা অন্তরে আমরা কি বলি থাকি আবার এই যে অন্তরীকরণ, এটাও না, অন্তরজ না। অন্তরক মানে হলো যে ফাংশনটাকে তুমি ডিফারেন্সিয়েশন করছো তার খুবই ক্ষুদ্র একটা অংশ, এটাকে বলবো আমরা অন্তরক। তাহলে ধরো আমরা কিন্তু এটা লিখতে পারি যে ডি অফ, এই যে কোনো একটা ক্ষুদ্র ফাংশন, খুবই ছোট্ট একটা ফাংশন, মনে করো এফ এক্স, এটার ক্ষুদ্র একটা ফাংশন, এটাকে আমরা এইভাবে লিখতে পারি এফ প্রাইম এক্স, ঠিক আছে, ইন্টু ডিএক্স। কিভাবে লিখতে পারি একটু বোঝাচ্ছি আমি। তুমি কিন্তু এটা জানো যে ddx অফ এফ এক্স, তুমি যদি এফ এক্স কে ডিফারেন্সিয়েশন করো, এটাকে আমরা ধরো এইভাবে লিখলাম এই ফাংশন আকারে, তাই না? এখন দেখো তুমি যদি মনে মনে উভয় পক্ষকে dx দ্বারা গুণ করো তাহলে কি পাচ্ছ দেখো, d অফ এফ এক্স ইকুয়াল টু এফ প্রাইম এক্স ডিএক্স, তাই না? যদিও গণিতে এই রকম গুণ কিন্তু বৈধ না, এই ddx একটা অপারেটর, এটাকে তুমি ভেঙে dx দ্বারা গুণ করতে পারো না, কিন্তু এই ফলাফলটা বৈধ। এটা জাস্ট তুমি মনে রাখার জন্য আমি বললাম, তুমি এটাকে কিন্তু গুণ করতে পারবা না dx দিয়ে, জাস্ট এই ফলাফলটা মনে রাখো। এটা ডিফারেন্সিয়ালের ডেফিনেশন থেকে আসে, d অফ fx ইকুয়াল টু f প্রাইম x dx। তাহলে কি আমরা এটা বলতে পারি, দেখো তো, d অফ sin x ইজ ইকুয়াল টু, এই যে দেখো এই sin x এর ডিফারেন্সিয়েশন, এই যে f প্রাইম x মানে কি, এই ফাংশনটার ডিফারেন্সিয়েশনের ফলাফল। তাহলে sin x কে ডিফারেন্সিয়েশন করলে কত পাবো আমরা বলো তো? cos x তাহলে cos x, এখানে কিন্তু dx কোথা থেকে আসছে বোঝালাম, এই dx টা আসছে কিন্তু ডিফারেন্সিয়ালের ডেফিনেশন থেকে। আমি জাস্ট মনে রাখার জন্য একটা অবৈধ কৌশল বললাম, dx দ্বারা গুণ করে তুমি মনে রাখো যে উভয় পক্ষের dx দ্বারা মনে মনে গুণ করলাম, এই ফলাফলটা আসবে। কোনটা কিন্তু করা যাবে না আদৌ, জাস্ট মনে রাখার জন্য আমি বললাম। তাহলে d অফ sin x এটাকে আমরা লিখতে পারি, এই sin x এর ডিফারেন্সিয়েশন লিখলাম, এরপর একটা dx দিলাম, ঠিক আছে? তাহলে cos x dx এটার ভ্যালু আমরা কত পেলাম দেখো, এটার ভ্যালু কিন্তু আমরা পাচ্ছি d অফ sin x। আচ্ছা, এখন দেখো দেখো তথ্যগুলো কি মাথার উপর দিয়ে যাচ্ছে কিনা, কথা কিন্তু বলছো কম, দেখা গেছে একবার বুঝতে পারছো কিনা তাও জানি না, না বুঝতে পারলে আমাকে একটু বলবা। এগুলো কি বুঝতে পারছো আমি কি বলছি? জি স্যার আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে দেখো এখন আমরা এখানে একটা কাজ করি, এই যে এই d sin x দ্বারা কি বুঝবো, sin x এর খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, তাই না? খুব ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। এখন যদি আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে যোগ করে দেই d অফ sin x, তাহলে আমরা কি ফাইনালি sin x পাওয়ার কথা না বলো তো? জি স্যার লিবনিজের চিন্তা থেকে কিন্তু আমরা sin x পাবো। তাহলে d অফ sin x, এই যে এই মানটা, এইটার মান আমরা পাচ্ছি নরমালি sin x। তাহলে এখন এই d sin x এর মান একটু আগে আমরা কি বের করেছিলাম, cos x dx। তাহলে কি এখানে আমরা এটা লিখতে পারি যে cos x dx ইকুয়াল টু sin x? দেখো তো লেখা যায় কিনা। জি স্যার এই যে দেখো চলে আসছে কিন্তু আমাদের dx টা, মানে কতটুকু ঝামেলার পরে কিন্তু আমাদের dx টা সামনে এসেছে। আশা করি এখন ক্লিয়ার বিষয়টা, যে কিভাবে cos x মানে ইন্টিগ্রেশনের মধ্যে আমাদের dx টা চলে আসে। মূলত ইন্টিগ্রেশনটা ওই যে লিবনিজের সেই সরল চিন্তা থেকে শুরু হয়েছিল,
ক্ষুদ্র অংশকে জড়ো করলে সম্পূর্ণ অংশটা ফেরত পাওয়া যাবে। এই যে এটা ডি অফ সাইন এক্স মানে কিন্তু সাইন এক্স। আবার আমরা ডিফারেন্সিয়ালের সংজ্ঞা থেকে এটা জানি, ডি অফ সাইন এক্স মানে কজ এক্স ডিএক্স। ওই ডিফারেন্সিয়ালের ডেফিনেশনে কিন্তু ডিএক্সটা ছিল। তাহলে এই ডি সাইন এক্স এর পরিবর্তে আমরা লিখতেছি কজ এক্স ডিএক্স। আশা করি ডিএক্স এর বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, কোন প্রশ্ন আছে তোমার এখানে? না স্যার। আচ্ছা, গুড। আমরা এবার দেখবো সিটা আসলে কেন আমরা ব্যবহার করি। দেখো, এটা হলো অসমতা ফুল। হ্যাঁ, অসমতা দিয়ে আমরা ফুল বানাতে পারি, সুন্দর সুন্দর কাজ করতে পারি। দেখো, সিটা কেন আমরা ব্যবহার করব এটা এখন দেখার চেষ্টা করি। ধরো আমরা যদি এইটা বের করতে চাই যে ইন্টিগ্রেশন অফ cos x dx, এটা নিয়ে আবার একটু কাজ করি। এটার মানে তো দাঁড়ায় sin x, এটা আমরা জানি। এটাকে আমরা আরেকভাবে চিন্তা করতে পারি যে ইন্টিগ্রেশন অফ cos x মানে কি? cos x এর ইন্টিগ্রেশন করছি আমরা এখন, এটার মানে কি এটা না যে ইন্টিগ্রেশন অফ cos x হবে এমন একটা ফাংশন যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়? দেখো তো বিষয়টা বুঝো কিনা। cos x এর ইন্টিগ্রেশন মানে হচ্ছে এমন একটা ফাংশন খোঁজা যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়। বিষয়টা কি ক্লিয়ার? স্যার কারণ আবার বলেন। হ্যাঁ, আবার বলি, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তো বিপরীত প্রক্রিয়া, তাই না? এই যে শুরুতে আমি যে জি স্যার। দেখালাম, দেখো এই যে ডায়াগ্রামটা একটু লক্ষ্য করো আবার, আমি যে দেখালাম এইখানে fx কে ইন্টিগ্রেশন করলে ক্যাপিটাল fx পাওয়া যায়। তার মানেটা কি এই দাঁড়াচ্ছে না যে ইন্টিগ্রেশন অফ স্মল fx, এটার মানে হচ্ছে এমন একটা ফাংশন বের করা যাকে ডেরিভেটিভ, যার ডেরিভেটিভ হবে স্মল fx, নাকি? দেখো জি ক্যাপিটাল স্যার। fx এর ডেরিভেটিভ স্মল fx, তাই না? তার মানে আমি যখন স্মল fx কে ইন্টিগ্রেট করছি তখন কিন্তু ফলাফল পাচ্ছি এমন একটা ফাংশন যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে fx স্মল fx পেয়েছিলাম। কথাটা বুঝেছো? জি স্যার। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন অফ cos x লিখি এখন, cos x dx তো আমরা ইউজ করব, এটা কেন ইউজ করব জানি। এইটাকে, এটার মানেটা কি আসলে, এখানে আমি এমন একটা ফাংশন লিখবো বক্সের মধ্যে যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে cos x আসবে। কথা কি ঠিক? জি স্যার। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, এটা তো অবশ্যই ঠিক যে sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x আসে, কোনো ভুল নাই। ddx অফ sin x মানে cos x। দেখো, sin x কে ডিফারেন্সিয়েশন করে আমরা cos x পাবো, তার মানে নিশ্চয়ই cos x কে ইন্টিগ্রেশন করলে sin x পাবো, সিম্পল। এখন শুধু এইটা কেন, আর তোমার আরেকজন ফ্রেন্ড এসে বলবে যে স্যার কেন ddx অফ sin x প্লাস 7, এইটার মান অত cos x নাকি? জি স্যার। আবার আরেকজন বলবে স্যার এইটা কেন, আমি এইভাবে লিখবো না, আমার এটা পছন্দ না, আমি লিখবো মাইনাস দিয়ে, আমার সবকিছু কমে যায়, ঋণাত্মক ঘটে, তাহলে -5, এটার মান হতো তোমার cos x, সবই তো cos x। তার মানে এরকম হাজার হাজার ফাংশন আছে যাকে ডিফারেন্সিয়েশন করলে তোমার cos x পাওয়া যায়। তাহলে তুমি কোনটা ইন্টিগ্রেশন অফ cos x হিসেবে ব্যবহার করবা? আমরা কিন্তু এটা বলেছিলাম যে cos x এর ইন্টিগ্রেশন হবে এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়। তাহলে হাজার হাজার ফাংশনকে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়। তাহলে অ্যানসার তুমি কয়টা লিখবা, কোনটা লিখবা? তুমি কি এই শুধু sin x লিখবা, না sin x প্লাস 7 লিখবা, না sin x মাইনাস 7 5 লিখবা? বোঝাতে পারলাম বিষয়টা? সবই কিন্তু জি সঠিক। স্যার। এই জন্য আমরা একটা কি করি জানো, এখানে ধ্রুবক কিন্তু গুণ থাকলে আবার রেজাল্ট মিলতো না, যোগ বা বিয়োগ থাকলে সমস্যা হয় না। sin x এর সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ থাকলে ডিফারেন্সিয়েশনের ফলাফল কিন্তু cos x ই পাওয়া যায়। তার মানে আমরা এখানে একটা ধ্রুবকের জন্য কনস্ট্যান্ট দিয়ে দিলাম c। তার মানে এইখানে c এর মান তুমি 0 ধরতে পারো, আদার্স যে কোনো ভ্যালু ধরতে পারো। c এর মান +7 ও ধরতে পারো, -5 ও ধরতে পারো। তাহলে তার মানে কি আসলে পৃথিবীর সকল ফাংশন এখানে ইনক্লুডেড হয়ে গেল না? এবার চিন্তা করো তো।
জি স্যার। হ্যাঁ, বুঝেছো এবার? তাহলে সিটা কেন প্রয়োজন? সিটা প্রয়োজন, জি স্যার, সি বুঝছি। ছাড়া হবে না। এইটা দেখো, আসলে আমি জানি না তোমাদের ইন্টিগ্রেশনের ক্লাসগুলির পরপরই তো মনে হয় লকডাউন শুরু হয়ে গেল গত বছর। আমি হয়তো এইভাবে দেখাতে পেরেছি কিনা জানি না। এখন এই সি এর কাজটা কিন্তু আমরা খুব ইগনোর করি, যে নরমালি আমরা সাধারণত বলে ফেলি যে যখন আমাদের ইনডিটারমিনেট ইন্টিগ্রাল চলে আসে, মানে ইনডেফিনিট ইন্টিগ্রাল, তখন আমরা সি ইউজ করি, এটা আমরা অনেকেই বলি। আবার যখন এখানে লিমিট দিয়ে দেয় তখন সিটা লাগে না। হ্যাঁ, কথা সত্য, কিন্তু তোমার এখানে অনির্ণেয় ইন্টিগ্রালের সময় কেন আমরা সি ব্যবহার করি এটা কিন্তু অনেকেই জানি না, শুধু মুখস্থ করি যে লিমিট না থাকলে এখানে সি ব্যবহার হবে। আশা করি তুমি এখন বুঝেছো যে কেন সি ব্যবহার হয়। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, বুঝলাম। এইবার আরেকটা মজার ব্যাপার দেখো, তোমাকে দেখাই। একই ইন্টিগ্রেশনের মান কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। আজকের ক্লাস থেকে হয়তো তোমার পরীক্ষায় কিছু আসবে না, কিন্তু তুমি মানে ইন্টিগ্রেশনের একদম মূল তত্ত্বগুলো বুঝতে পারবে, যে কেন এরকম আসলো, কোন চিন্তা থেকে এগুলো হচ্ছে। দেখো, এটা মুছে দেই। এই সি আর অন্যভাবেও ব্যাখ্যা করা যায়, তো আমি এত গভীরে এখন যাচ্ছি না আপাতত। একটা জিনিস দেখো, ধরো তুমি ddx অফ tan ইনভার্স x কত মনে আছে সূত্রটা? 1/1 plus x square. হ্যাঁ, গুড, ভালো মনে আছে তোমার। 1/1 প্লাস এক্স স্কয়ার। আচ্ছা, ddx অফ cot ইনভার্স x? মাইনাস হবে সামনে। হ্যাঁ, শুধু একটা মাইনাস আসবে, দ্যাটস ইট, মাইনাস 1/1 প্লাস এক্স স্কয়ার। দেখো, অন্তি তো আজকের ক্লাসটা আসলে মিস করলো। এই ক্লাসটা আসলে ঘুমের চেয়ে অনেক আনন্দদায়ক হবে, এটা আমি আগে এইভাবে তৈরি করেছি যে আজকে একদম গভীর বিষয়গুলো তোমাদের বলে দেব। আচ্ছা, এখন তুমি একটু চিন্তা করো। স্যার ও ডান পাশে, উঠেছে, নেট প্রবলেম, হ্যাঁ ও লিখেছে, ও হ্যাঁ ঢুকতে দুঃখিত, আমি পারছে না। দেখেছিলাম, হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা। তো নেটওয়ার্ক আসলে ওকে বঞ্চিত করলো। দেখো, এখন যদি আমরা ইন্টিগ্রেট করি এটাকে, যে ইন্টিগ্রেশন অফ এইভাবে লিখলাম -1/1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স। এইটার ইন্টিগ্রেশন করলে অনেকে সরাসরি বলবে cot ইনভার্স x প্লাস সি, তাই না? দেখো তো চিন্তা করে, তুমি কিন্তু ডিরেক্টলি জি বলতে স্যার। পারো এটা cot ইনভার্স x প্লাস সি, কোনো ভুল নাই। আবার এই জিনিসটাকেই অনেকে মাইনাসটা সামনে এনে চিন্তা করতে পারে, যে মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস এক্স স্কয়ার ডিএক্স, এইটার মান কত হবে বলো দেখি? তাহলে 1 বাই ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কয়ার, এটার মানে কিন্তু আসবে tan ইনভার্স x, সামনে একটা মাইনাস আছে, আমরা লিখব tan ইনভার্স x প্লাস সি। তুমি কি বুঝতে পারছো যে একই ফাংশনের ইন্টিগ্রেশনের রেজাল্ট দুই রকম আসতেছে? জি স্যার। কিন্তু দেখো, রেজাল্ট যে দুইটা ফাংশন পেলাম, cot ইনভার্স x মাইনাস tan ইনভার্স x, দুইটা ফাংশন কিন্তু সেম নয়। দেখেছো? তার মানে একই ফাংশনের একই তোমার এক্সপ্রেশনের ইন্টিগ্রেশনের ফলাফল ভিন্ন রকম হতেও পারে। কোনটা সঠিক এখানে? আসলে দুইটাই সঠিক। এই দুইটা কেন সঠিক? এর ভিতরে আছে সি, এই যে সি এর কারুকাজ দেখো কিভাবে, আমি জিনিসটা একটু বোঝাই। tan ইনভার্স x আর cot ইনভার্স x এর মধ্যে একটা সুন্দর মিষ্টি সম্পর্ক আছে। সেটা কেমন? সেটা আসে বিপরীত বৃত্তীয় ফাংশন থেকে, আমি দেখাই। দেখো, আমরা বিপরীত বৃত্তীয় ফাংশনে একটা সূত্র এরকম পড়ে থাকি প্রায়ই, যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2, এটা আমরা পড়ে থাকি। তো এখান থেকে দেখো, আমরা চাইলে বের করতে পারি যে cot ইনভার্স x ইজ ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স x প্লাস π/2 লিখতে পারি। তো এখন তুমি চিন্তা করো, যদি এই π/2 কে তুমি সি আকারে ভাবো, তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস tan ইনভার্স x প্লাস সি, তাই না? তাহলে তুমি তাকাও,
সেই cot ইনভার্স x এর মানই তো পাচ্ছ। মাইনাস tan ইনভার্স x প্লাস c কিন্তু cot ইনভার্স x কে রিপ্রেজেন্ট করছে বিষয়টা, তাই না? এখন তুমি জি যদি স্যার। তুমি যদি এইভাবেও চিন্তা করো যে এই cot ইনভার্স এই যে c এর মানটা আমি যদি পাই বাই 2 বসিয়ে দেই, তাহলে এটা এখানে ইউজ হয়ে গেল তোমার cot ইনভার্স x। তার মানে এই c টা কিন্তু গুরুত্বপূর্ণ, দেখেছো? দুইটা ফাংশন যখন ভিন্ন রকমের হয় তখন বুঝতে হবে তাদের মধ্যে শুধু c মানে একটা ধ্রুবকের ব্যবধান আছে। এটা তুমি যদি ডায়াগ্রামে আঁকতে চাও চিত্রটা এমন হবে, আমি বুঝাই দেই। এটা আনুমানিক একটা চিত্র তোমার দেখায়, এই যে এখানে তোমার এটার মান আসবে এরকম, tan ইনভার্স x এর মানটা এই কিছুটা এই টাইপের একটা ফাংশন দিবে তোমাকে, আর cot ইনভার্স x টা একটু নীল রং দিয়ে দেখাই, এটা এই টাইপের ফাংশন দিবে তোমারে। তুমি চিত্র এঁকে দেখতে পারো এই রকম, মানে এই দুইটা ফাংশনের মধ্যে সব জায়গায় সর্বক্ষেত্রে তফাৎ থাকবে 90 ডিগ্রি। যে কোনো জায়গায় যাও এই দুটোর মধ্যে তফাৎ কত থাকবে পাই বাই 2 এর। দুইটাই কিন্তু অ্যান্সার সঠিক। তো আশা করি তথ্যগুলো আমরা বুঝেছি। তোমার কোনো প্রশ্ন আছে এখানে? না স্যার। আচ্ছা, এখন দেখো আমরা এগুলো ক্লিয়ার যদি হয়ে থাকে আমরা জাস্ট একটা থিওরি এখন পড়বো, খুব সহজ একটা থিওরি। এটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস। মুছে দিলাম। দেখো এখন আমরা শিখবো ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস। ব্ল্যাকবোর্ড কি হোয়াইট বোর্ডের চেয়ে খারাপ লাগছে বলো তো? না স্যার। এটা একটু চোখে মনে হয় কম লাগে। ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস। দেখো আমি আগে তোমাকে স্টেটমেন্টটা বলি, আসলে স্টেটমেন্টটা কেমন। তোমাকে এরকম কিছু তথ্য দেওয়া থাকবে যে স্মল এফ একটি ফাংশন। এই যে দেখো স্টেটমেন্টটা আমি বিস্তারিত বলছি না, জাস্ট বোঝার জন্য লিখে দেই। এই এফ একটি ফাংশন, এই ফাংশনটি এই যে একটা ক্লোজ ইন্টারভ্যাল এ বি, এই ব্যবধির মধ্যে সে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে কি, এরকম হবে না কখনো যে একটা গ্রাফ আমি আঁকলাম এখানে মাঝখানে ব্রেক পড়ে গেল, বিষয়টা এমন না, বুঝেছো? এটা হলো অবিচ্ছিন্ন, একদম কন্টিনিউয়াস থাকবে। এখন দেখো ধরো আমি ax আরেকটা ফাংশন নিলাম, ax দ্বারা একটা ফাংশন বোঝাচ্ছি। এটা ফাংশনটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ a টু x, টা কি এগুলো বোঝাচ্ছি আমি ft dt। ধরে নাও এটা একটা ফাংশন, যদি x টা এমন ফাংশন হয় তার মানে কি দাঁড়াচ্ছে, x হচ্ছে একটা ইন্টিগ্রেশন, তাই না? x দ্বারা আমরা একটা ইন্টিগ্রেশন বুঝতেছি, তাহলে তুমি এটা ভেবে নিবা, অর্থাৎ ft কে ইন্টিগ্রেশন করলে x পাওয়া যায়, এটা ভাবো। সুতরাং আমরা বলতে পারি a কে ডিফারেন্সিয়েশন করলে ft পাওয়া যাবে, তাই না? যেহেতু ft এর ইন্টিগ্রেশন হচ্ছে ax, তাহলে ax এর ডিফারেন্সিয়েশন হবে ft। সুতরাং আমরা এটা দেখাবো যে a প্রাইম x ইকুয়াল টু ft, ft মানে fx, চলকের জন্য কোনো তফাৎ হবে না, এটা জাস্ট একটু বুঝো। তার মানে এটা কিন্তু তোমার ওই যে বললাম ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর ইন্টিগ্রাল ক্যালকুলাস পরস্পর বিপরীতধর্মী, এটা কিন্তু সেই কথাটাই তোমাকে বলতে চাচ্ছি যে এই f ফাংশনটার ইন্টিগ্রেশন যদি হয় ax, তাহলে ax এর ডিফারেন্সিয়েশন হবে fx। তুমি বিষয়টা কি বুঝতে পারছো স্টেটমেন্টটা? স্যার এফটি হবে না। এখন আমি এটা বলি কেন, তুমি দেখো তুমি যখন এইখানে লিমিট গুলো বসাও তখন এখানে কি ব্যবহার করো ফাইনালি। ধরো আমি লিখলাম এখানে ইন্টিগ্রেশন অফ a টু b fx dx, এই একটা ইন্টিগ্রেশন করলাম। এটাকে যদি ক্যালকুলেট করি, ধরো তুমি ইন্টিগ্রেশন করার পরে পাইলে তুমি fx,
এইভাবে মান বসাও, লক্ষ্য করে দেখো a টু b মান বসাও, শেষ পর্যন্ত তোমার মানগুলো কি দিয়ে তৈরি হয়। এই দেখো f অফ b মাইনাস f অফ a, এইভাবে লিখো না তুমি? জি ডেফিনিটলি স্যার। কিন্তু এইভাবেই লিখি। তাহলে দেখো সেই চিন্তা থেকে কিন্তু আমরা ভাবতে পারি যে এখানে কিন্তু এইভাবে লেখার পরে এখানে তো b এর জায়গায় আমি x লিখেছি, তাহলে এখানে একটা fx আসবে। আর এখানে x না t এইটা নিয়ে তুমি খুব বেশি চিন্তা করো না, চলক আমি যাই দেই না কেন ফাংশন তো একই থাকবে, ঠিক আছে? ফাংশন কিন্তু একই থাকবে। এখন আমরা দেখাবো ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পরস্পর বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে? এইটা আসলে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাসের মূল কথা, যে একটা আরেকটার বিপরীত প্রক্রিয়া। তাহলে বিপরীত প্রক্রিয়াকে খুব সিম্পলি আমরা বুঝি জিনিসগুলো। ধরো আমাদের কাছে একটা সংখ্যা আছে, খুব সুখী এবং শান্তিতে বসবাস করা একটা সংখ্যা, ধরো পি। তোমারে যদি বলা হয় যে পি এর উপর একটা অপারেশন চাপিয়ে দাও, যে 7 যোগ করো বা 9 যোগ করো, তাহলে আমরা পাইলাম পি প্লাস 9। এখন এই পি প্লাস 9 থেকে তুমি যদি পি কে উদ্ধার করতে চাও, কি অপারেশন লাগবে? -9। দেখো আবার পি ব্যাক পাওয়া যাবে। তার মানে 9 যোগ করা এবং 9 বিয়োগ করা কিন্তু পরস্পর বিপরীত প্রক্রিয়া। তো আমরা এই এই হাইপোথিসিস বা এই চিন্তাটা এখানে প্রয়োগ করব, ঠিক আছে? যে ইন্টিগ্রেশন করে যেহেতু ax পাচ্ছি, তাহলে ডিফারেন্সিয়েশন করে দেখি fx পাওয়া যায় কিনা, ঠিক আছে? উল্টাটা পাওয়া যায় কিনা। ওকে ফাইন। এখন এই জিনিসগুলো আমি একটু ডায়াগ্রামের সাথে দেখাচ্ছি তোমাকে। দেখো ভালো করে বোঝো। আমরা প্রথম ক্লাসে শিখেছি ইন্টিগ্রেশন এরিয়া নির্ণয় করে। তাহলে ধরো আমাদের কাছে এরিয়া আছে, ডান পাশে দেখো। ধরো আমাদের কাছে একটা কার্ভ আছে এরকম, আমরা ধরে নেই যে এইরকম একটা কার্ভ আছে, ওকে? এটা হলো y ইকুয়াল টু ft একটা ফাংশন মনে করলাম। এই ফাংশনটার নিচে x অক্ষ দ্বারা আবদ্ধ কতটুকু ক্ষেত্র আছে তার ক্ষেত্রফল আমরা বের করতে চাই। বিষয়টা বোঝাতে পারলাম? এখন তুমি ধরো ধরো এখানে x এর মান বসাচ্ছ, হ্যাঁ, x অক্ষ বরাবর। ধরো এটা হলো 1 2 3 4 5 6। এখন তুমি যদি ধরো x ইকুয়াল টু 6 পর্যন্ত নাও, তাহলে এই এই পর্যন্ত ক্ষেত্রফল পাবা। তাহলে আমরা এই এরিয়াটুকুর ক্ষেত্রফল পাবো। আর আমি যদি f ইকুয়াল টু 5 পর্যন্ত নেই, তাহলে এইটুকুর ক্ষেত্রফল পাবো। বিষয়টা বুঝতে পারছো? তাহলে x এর মান আমি যত নেব ততটুকু পর্যন্ত আমরা ক্ষেত্রফল পাবো। ক্লিয়ার? আচ্ছা, দেখো এখন এই জিনিসটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি একটু রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এটাকে আমরা এইভাবে লিখব। ধরো আমি শুরু করলাম এইখান থেকে, আমি পুরোটা নিতে চাই না, একটু ভালো করে বোঝাই বিষয়টা কি কি হচ্ছে। ধরো আমি এখান থেকে নেব, এখান থেকে শুরু করে আমি সামনে কতটুকু যাব আমি ধরো এখন লিখলাম না যে আমি 5 পর্যন্ত যাব না 7 পর্যন্ত যাব, লিখলাম না। ধরো এটাকে আমি x পর্যন্ত লিখে রাখি, x এর মান যা খুশি নিতে পারবো, ঠিক আছে? বিষয়টা বোঝো। তাহলে মনে করলাম এখানে x এর মান হচ্ছে a, x ইকুয়াল টু a, আর এটা ধরে নিলাম x। x বলতে এটা 2 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে। যদি 4 হয় তাহলে এই পর্যন্ত আসবে, 5 হলে এই পর্যন্ত আসবে। বিষয়টা বুঝেছো? আমরা ধরে নিলাম। তাহলে এই যে এরিয়া আমরা পাবো এই বক্ররেখা x ইকুয়াল টু a লাইন এবং এই লাইন এবং x অক্ষের মধ্যে যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমরা ধরে নিলাম এর ক্ষেত্রফল ax। ax কেন? আমি যদি 5 পর্যন্ত ক্ষেত্রফল নেই তাহলে x এর মান হবে 5, মানে a5 লিখবো। আমি যদি বলি যে না x ইকুয়াল টু 3 একক, এই 3 একক পর্যন্ত গিয়ে আমি ক্ষেত্রফল চাই, তাহলে সেটাকে আমরা a3 দ্বারা প্রকাশ করব। বিষয়টা তুমি বুঝেছো কেন আমি ax লিখছি? জি স্যার। হ্যাঁ,
এই জন্য আমি এক্স লিখে রাখছি, যে কত পর্যন্ত নেব আমি সেটা এখনো আমি ফিক্সড করলাম না। তাহলে ধরো এই এক্সটাকে আমরা কিভাবে লিখতে পারি, চিন্তা করো তো। ইন্টিগ্রেশনের সাহায্যে, ইন্টিগ্রেশনটা শুরু হয়েছে কোত্থেকে, এরিয়া নির্ণয়, এ থেকে শুরু, চলবে কত পর্যন্ত, এক্স পর্যন্ত। আমি যদি বলি x = 5, তাহলে 5 ঘর গিয়ে সে থেমে যাবে। তাহলে কাকে ইন্টিগ্রেট করছি আমি, ft ফাংশনটাকে, ft dt আমরা এটা ধরে নিলাম। ওকে, এই ফাংশনটা তাহলে আমার দেখাতে হবে, এখন আমরা দেখাবো এই কাজটা সত্য, এই কথাটা a প্রাইম x = fx। আচ্ছা, এটা আমরা দেখাবো। এবার একটা মজার ব্যাপার ঘটাবো, এখানে আমরা একটা চিকন ফালি নিয়ে কাজ করব, সেটা কেমন দেখাচ্ছি আমি। ধরো এখানে তো x এর মান আমরা ধরে নিলাম x, এর একটু সামনে বাড়লাম মনে করো আমরা, হ্যাঁ একটু সামনে বাড়ি। ধরো আমি x থেকে কি পরিমাণ বাড়লাম, জাস্ট h পরিমাণ বাড়লাম, তাহলে এই পয়েন্টটা কত হবে, এই পয়েন্টটা হবে x + h। একটু বোঝো বিষয়টা। তাহলে এটা হলো x, এটা হলো x + h, আমি x থেকে সামান্য বাড়লাম, তাহলে এখানে একটা ফালির মতো চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন দেখো তো একটা বিষয় বোঝো, এই a অফ, আমি যদি x + h পর্যন্ত ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, a থেকে শুরু করে, এটাকে তাহলে কিভাবে লিখবো, রাকা একটু বলো। আমি x + h পর্যন্ত ক্ষেত্রফল চাই, এটাকে কিভাবে লিখবো? নিচে এ থাকবে, উপরে x + h হ্যাঁ, থাকবে। সেটা বলতে পারি, আমি নরমালি এটাকে বলতে পারি a অফ x + h, তাই না? জি স্যার। নরমালি আমরা এইভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এইটা একটু চিন্তা করো, গেল। এখন আমি যদি তোমাকে বলি যে শুধু ফালিটার ক্ষেত্রফল তুমি বের করো, তুমি কিভাবে বের করবা একটু বলো দেখি। এ থেকে x এ + h পর্যন্ত ক্ষেত্রফল বের করব, এখান থেকে বাদ দিব এ থেকে x পর্যন্ত ক্ষেত্রফল, নাকি? দেখো তো জি চিন্তা করে, স্যার। তাই না? জি স্যার। তাহলে আমি বাদ দেব x এর মান, তাহলে আমরা ফালিটার ক্ষেত্রফল পাবো, এটা আমরা বুঝতে পারছি কিন্তু। আচ্ছা, এখন তুমি একটু দেখো, এই ফালিটা দেখতে কিন্তু কিছুটা আয়তক্ষেত্রের মতো, তাই না? কিছুটা দেখতে আয়তক্ষেত্রের মতো। তুমি চিন্তা করো তো, এর উচ্চতা কত, চিন্তা করো তো। এর উচ্চতা আমি যদি একটু এইভাবে চিন্তা করি, ধরো এখানে আমি যোগ করে দিলাম, ধরো চিন্তা করো, তাহলে এই যে এইটুকুর মান কত হবে, এই সাদা যে দাগটা, এইটার মান কত হবে দেখো তো। এইখান থেকে আমি একটু ভালো করে তোমার বোঝাই, এর দৈর্ঘ্য কত হবে, আসলে ভূমির দৈর্ঘ্যটা তুমি চিন্তা করো। এইখান থেকে পুরা দেখো, এইটুকুর মান হবে ভূমি, যে এইটুকু, তাই না? এটা হবে ভূমি, মানে বা প্রস্থ ভাবতে পারো তুমি। এইটা তাহলে এই সম্পূর্ণ দৈর্ঘ্য থেকে এইটুক বাদ দেব, সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে মূল বিন্দু থেকে x + h, এটা থেকে তুমি বাদ দিবা কার মান, x এর মান। তার মানে এইটাই তো, x থেকে কতটুকু বাড়াইলাম সেটাই তো তার ভূমি, নাকি, বা প্রস্থ। জি কতটুকু স্যার। বাড়ালাম, দেখো h ই পাওয়া যাচ্ছে, তাহলে আমরা এটা পেলাম h। এখন দেখো, আমরা এই যে এইটুকু উচ্চতাটা আমরা একটু পরিমাপ করতে চাই, তুমি একটু ভালো করে বোঝো। যদি h এর পরিমাণ খুবই খুবই কম হয়, দেখো এই বিন্দুতে, এই যে এই বিন্দুটায় তাকাও, এই বিন্দুটায় কিন্তু এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু f অফ x, নাকি? t এর জায়গায় x বসাচ্ছি আমরা, তাই না? x পর্যন্ত এসেছি, ভালো করে বোঝো। জি স্যার। এখন h এর মান তুমি যদি আরো ক্ষুদ্র নাও, ধরো আরো অনেক ছোট, তাহলে h বিন্দুরে ধরো x এর এখানে চলে আসলো। তুমি দেখো তো, এই দুইটা বিন্দু কি খুব কাছাকাছি চলে আসছে, এখন কি এটা প্রায় fx এর মতো না? জি স্যার। এইটা fx এর মান যা এইখানে এই বিন্দুতে প্রায় তাই আসবে। আমি যদি আরো কাছে নেই, ধরো h এর মান একেবারে জিরোর কাছাকাছি চিন্তা করলাম, তাহলে কি আমি বলতে পারি না এই আয়তক্ষেত্রটার, যে খুবই ক্ষুদ্র আয়তক্ষেত্র পাবো, তার উচ্চতা fx এর সমান হবে?
জি স্যার বলো। চিন্তা করো, না বুঝে বলো না, হ্যাঁ চিন্তা করে বলো। দেখো আমি প্রয়োজনে একে দেখাই তোমার, ধরো খুব কাছে গেলা, চিন্তা করো এটা অলমোস্ট কিন্তু এফএক্স হয়ে গেছে এখন। তাহলে কি আমি বলতে পারি যে এই ফালি, ক্ষুদ্র একটা ফালির কথা আমরা ভাবছি, যেটা যত ক্ষুদ্র তুমি নিতে পারো, তার প্রস্থ হবে এইচ এবং উচ্চতা হবে এফএক্স, বা দৈর্ঘ্য হবে এফএক্স নাকি? দেখো তো বলা জি যায় কিনা স্যার। এটা? তাহলে তার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ এফএক্স ইন্টু এইচ। কথা ঠিক কিনা? জি স্যার। এখন এটা কখন সত্য বলো তো? যদি এইচ এর মান শূন্যের কাছাকাছি হয়, এছাড়া কি সত্য হবে কথাটা? নইলে তো উচ্চতা এফএক্স হবে না, উচ্চতা দুই রকম হয়ে যায়, ছোট বড় হয়ে যায়। তাহলে এটা তখনই সত্য যখন লিমিটটা একেবারে খুব কাছাকাছি হয়। তাহলে এটা সত্য। আমি এটা আপাতত লিখি, দেখো এটার আনুমানিক মান, এটার আনুমানিক, এই যে এটা হলো ক্ষেত্রফল, দেখো ফালিটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফলটা কেমন আসবে? ক্ষেত্রফলটা আসবে তোমার এরকম, এইচ ইন্টু এফএক্স। দেখো ভালো করে বোঝো। এখন আমি যদি এইচ দ্বারা উভয় পক্ষে ভাগ করি কি পাবো? এ অফ এক্স প্লাস এইচ মাইনাস এ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটা হবে প্রায় কাছাকাছি এফএক্স হয়ে যাবে। কথাটা কি ঠিক আছে? জি স্যার। এখানে আমি ইকুয়াল দিতে পারবো কখন বলতে পারবা? ইকুয়াল আমি তখন দিতে পারবো যদি লিমিট আমি এইচটাকে একবারে সবচেয়ে ক্ষুদ্র বানাই ফেলি। লিমিট এইচ টেন্ডস টু 0 বানাই দিলাম। এইবার ধরো একেবারে এফএক্স হয়ে যাবে। এ অফ এক্স প্লাস এইচ মাইনাস এ এক্স ডিভাইডেড বাই এইচ। এইবার তুমি ইকুয়াল দিতে পারো এখানে। আশা করি কথাটা ক্লিয়ার। জি স্যার বুঝছি। এটা যদি সত্য হয়, তুমি যদি ক্লিয়ারলি বুঝে থাকো সত্যি সত্যি, বাম পক্ষটাকে একটা সুন্দর নামে তুমি ডাকতে পারবে। বলো তো কি? মূল নিয়মে অন্তরীকরণ মনে আছে শিখেছিলা যে? এই যে এরকম চিন্তা করে জি দেখো, স্যার করেছিলাম। ডি ডিএক্স অফ এফ এক্স, এটার মান এটা এমন ছিল না? লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। মনে করে দেখো। আর এইটা মানেই কিন্তু এফ প্রাইম এক্স, একই কথা, তাই না? তাহলে এইটাকে আমি কি বলতে পারবো? এ প্রাইম এক্স। দেখো তো বোঝো কিনা? জি স্যার। তাহলে কি আমরা বোঝাতে পারলাম যে এ এক্স যদি ইন্টিগ্রেশন মিন করে থাকে, তাহলে এর এ এক্স এর ডিফারেন্সিয়েশনটা এই ফাংশনটাকে ডিনোট করবে। অর্থাৎ এই এফটিটাকে যদি ইন্টিগ্রেট করলে এ এক্স পাওয়া যায়, তাহলে এ এক্স কে ডিফারেন্সিয়েশন করলে এফ এক্স পাওয়া যাবে, বা ওই ফাংশনটা পাওয়া যাবে। এখানে দেখো ওই যে টি এর জায়গায় কেন এক্স নিয়ে আসলাম, এবার ভালো করে বোঝো। দেখছো আমি যখন এই যে এফটি ফাংশনে যখন এক্স এর মান 5 বসাবো, ধরো এক্স এর মান 5, তাহলে এই হাইটের মান কত হবে? এই হাইটটা হবে তোমার f5 নাকি? মানে এই পয়েন্টটার মান হবে f5। তাহলে আমি যখন x নেব ইন জেনারেল, যখন x নেব, তখন এইটাকে তুমি পয়েন্টটাকে কি লিখবা? ft লিখবা না fx লিখবা? এফএক্স। এই জন্য এখানে আমি fx লিখেছিলাম শুরুতে। বুঝেছো? ft আর fx কি একই কথা? ft আর fx কিন্তু মূলত একই কথা। ft এর ওই x বিন্দুতে মানটা কত আমি এটা জানতে চাই। f5 কিন্তু একই কথা। f5 দ্বারা আমরা এটা বুঝবো যে এই ft ফাংশনটার আমি যদি x এর মান 5 নেই, তখন ভ্যালু কত দিবে। সেই ফাংশনটাই তো সে আলটিমেটলি ডিনোট করছে। তা তোমার যদি ft এর মান তুমি এটা ধরে নাও, ধরো ft ইকুয়াল টু টি স্কয়ার প্লাস 1, তাহলে f5 কি আসবে আলটিমেটলি? এই আকারে তো কাজ করবে, 5 স্কয়ার প্লাস 1। এই ফাংশনের মতোই তো সে কাজ করবে, তাই না? শুধু ভ্যালুটা দিলাম। তাহলে এখানে ft আর fx বলতে মূলত একই জিনিস মিন করছি। তাহলে ফান্ডামেন্টাল থিওরাম অফ ক্যালকুলাস থেকে কিন্তু আমরা এটা ক্লিয়ার যে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন পরস্পর বিপরীতমুখী প্রক্রিয়া, একটা আরেকটাকে নাকচ করে দেয়। দেখো তো তোমার কোনো প্রশ্ন আছে কিনা আপাতত? না স্যার। হ্যাঁ, গুড, ঠিক আছে। এই জিনিসগুলো তোমার পরীক্ষায় আসবে না,
এখন তোমার কি মনে হচ্ছে এক্স্যাক্টলি যে না ক্লাসগুলো একেবারে নিরর্থক, আজকে 1 ঘন্টা সময় কোনো কাজেই আসলো না? না স্যার। এইগুলো কিন্তু তোমার জানা, আসলে জানলে তুমি কাজ করতে পারবে অনেক ইজিলি। আমরা নেক্সট ক্লাস যেটা করব না, ওখানে কিছু জিনিস আমরা মেন বইয়ের কিছু জিনিস নিয়ে আসবো। এই জন্য তোমরা একটু ছবি তুলে পাঠিয়ে দিও প্রথম অনুশীলনীটা ইন্টিগ্রেশনের। ওখানে আমি কিছু কাজ করে দেখাবো। আর এই যে থিওরিটা আমরা বললাম, আজকে অ্যান্টি ডেরিভেটিভ নিয়ে কাজ করলাম, মূলত এখান থেকেই সূত্রগুলো তৈরি হবে। সূত্রগুলো আমরা ডিরেক্টলি কিন্তু প্রমাণ করতে পারি না নরমালি। ঠিক আছে? ডিফারেন্ট ইন্টিগ্রেশনের যত সূত্র আছে আমরা যেগুলো ব্যবহার করি, এই যে যেমন আমরা একটু আগে লিখলাম না ডিডিএক্স অফ, ধরো এই যে এটা যে লিখলাম ইন্টিগ্রেশন অফ, এই যে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স x, এটা কত আসবে তাহলে? এই যে এরকম আসবে -1/1 + x² + c। দেখছো? তার মানে তুমি কিন্তু জানো। আচ্ছা না, এটা ভুল লিখছি, এইখানে ইন্টিগ্রেশন হবে, এটা dx দাও, উল্টা লিখেছি দেখো। আপাতত এটা মনে রাখো, তাহলে তুমি কিন্তু এটা জানো যে এইটার মান হবে tan ইনভার্স x, কিন্তু তুমি প্রমাণ কিন্তু ডিরেক্টলি করতে পারবা না। কেন করতে পারবা না? ওই যে আমরা কিন্তু এটা জানি, এটা সূত্রটা আমরা লিখছি কেন, ওই যে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়, এখান থেকে সূত্রটা লিখছি, আর কিছুই না। বিষয়টা বোঝাতে পারলাম? তাহলে সূত্রগুলি জি সব স্যার। এখান থেকে আসবে। দেখো তোমার ইন্টিগ্রেশন অফ sin x = cos x, এটা হবে -cos x মনে হয়। দেখো দেখো -cos x + c, c গুলি থাকবে সব জায়গায়। আবার ইন্টিগ্রেশন অফ cos x dx, এটার মান আসবে sin x। চিহ্নগুলি পরের চিন্তা। তার মানে সূত্র যা তুমি দেখবা ইন্টিগ্রেশনের, এগুলোর কিন্তু ডিরেক্টলি কোনো থিওরিটিক্যাল প্রমাণ আমরা উপস্থাপন করি না। তো এগুলো আমরা কোত্থেকে চিন্তা করে লিখি? চিন্তা করি তার উল্টা দিকটা, যে কাকে ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটা পাবো। ঠিক আছে? কারণ কি তুমি দেখো ddx অফ cos x কি বলো? ddx অফ cos x কত? -sin -sin x। x। তাহলে দেখো আমার তো -sin x দরকার নাই, আমার দরকার কি sin x এর ইন্টিগ্রেশন। তাহলে আমি মনে মনে এইভাবে চিন্তা করতে পারি, ধরো এইখানে যদি আমি মাইনাস দিই, একটা বাম পাশে মাইনাস দিলে এটা প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে আমি যদি এইখানে মাইনাসটা সরাই দেই, তাহলে এখানে একটা মাইনাস আসবে। বিষয়টা ভালো করে বোঝো। আমার তো -sin x এর ইন্টিগ্রেশন আমি করতে পারি, তাই না? আমি ডিরেক্টলি ধরো sin x এর ইন্টিগ্রেশন পারি না, আমি -sin x এর পারি। তাহলে -sin x এর তুমি ইন্টিগ্রেট করলা, তাহলে সামনে একটা মাইনাস দিয়ে দিলে, মাইনাসটা আবার পরে নিয়ে এই পাশে দিলা, সমস্যা কি? একই তো কথা। তো এইখান থেকে আসলে চিহ্নটা আসে। চিহ্নটা যে কোত্থেকে আসে, এটা কিন্তু সূত্র থেকেই আসে। বুঝতে পারলাম বিষয়টা? এই ডিফারেন্সিয়েশন থেকে কিন্তু সূত্রটা তোমার এটা আসে, মাইনাসটা আসে, এখান থেকে আসে। তার মানে এই ইন্টিগ্রেশন গুলো আসলে কি ডিরেক্টলি কোনো সূত্রের আমরা প্রমাণ নাই, প্রমাণ দেখাই না, আমরা বিপরীত চিন্তাটা করে এই রেজাল্ট গুলো লিখি। তো যাই হোক, তো আশা করি আজকের ক্লাসটা তোমাদের অনেক সাহায্য করবে। আমরা সূত্রগুলি একটু আবার পুনরায় রিভিউ করে নেব। আমরা সামনের ক্লাসে কিছু সমস্যার সমাধানের চেষ্টা করব। আর এটা দেখে আমি আপলোড করে দিতে পারি কিনা। তাহলে তুমি তো দেখলাই, অন্তিও দেখে নিতে পারবে। এই আলোচনাগুলো গুরুত্বপূর্ণ ছিল। আর যাই হোক, এখন এই যে হঠাৎ করে আমাদের দেশে লকডাউন যে তুলে দিল, এতে করে কিন্তু WHO খুবই অসন্তুষ্ট। কেন অসন্তুষ্ট তুমি জানো? এটা খুব সুন্দর লাগলো আমার কাছে দেখে, যে এটা দ্বারা বোঝাচ্ছে যে ওয়ার্ল্ড হাজব্যান্ড অর্গানাইজেশন, হ্যাঁ, মানে কেন লকডাউন তুলে দিছে একদম ঈদের আগ মুহূর্তে, অর্গানাইজেশন। এখন এটা তুলে দেওয়াতে কি হইলো, যত বাড়ির বউয়ের আছে সবাই শপিং এ ঝাঁপায় পড়বে, কিছুই কিনতে পারে নাই। আর এটা তুলে দেওয়াতে হাজবেন্ড অর্গানাইজেশন খুব রাগ করছে, এবার সব শেষ করে দিবে, এমনি ব্যবসা বাণিজ্য নাই, আবার শপিং মলে সবাই ছুটবে, লকডাউন নাই। এই জন্য WHO খুব অসন্তুষ্ট। আচ্ছা যা হোক, সমস্যা নাই। এখন তাহলে ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে তোমাদের একদম মেন বইয়ের আলোচনায় চলে যাব। আমি এতদিন কিন্তু এই মূল জিনিসগুলো তোমাকে খুঁটিয়ে খুঁটিয়ে বোঝানোর চেষ্টা করলাম তোমাদের, যেগুলো আসলে কি বোঝায়, কেন হলো না হলো, এই তথ্যগুলো তুমি বুঝলে এখন তুমি অঙ্ক ইন্টিগ্রেশন গুলি করে আনন্দ পাবে। এখন তোমার প্রকৃত পক্ষেই তোমার দেখবে আসলে ভালো লাগবে।
ইন্টিগ্রেশন করে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আসবো। আর একটা চমৎকার জিনিস আমি দেখাবো তোমাদের যদি সময় পাই কখনো, এই যে সি এর কাজটা এটা গ্রাফিক্যালিও আমি দেখাবো যে আসলে গ্রাফটার মধ্যে সি এর একটা ইফেক্ট আছে। আর ইন্টিগ্রেশন করে কিভাবে ডিফারেন্সিয়েশন পাওয়া যায়, মানে তার যে বিপরীত প্রক্রিয়া, এটা আমি গ্রাফিক্যালি দেখানোর চেষ্টা করব। আমি তোমাদের যখন ফিজিক্যালি কোচিং এ গিয়েছিলাম, মানে ফেস টু ফেস পড়াইছিলাম, তখন এটা দেখিয়েছিলাম। ওই একই জিনিস আবার হয়তো একটু রিভিউ করে দেবো আমি। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে মন খারাপ করো না। সামনে শপিং থাকলে সেফলি আবার শপিং করো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা কথা বলবো। হয়তো আগামী ক্লাসটাই ছুটির ক্লাস হবে। আচ্ছা স্যার, ও, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।